ভাইয়া প্রথম কথা ভাইয়া, জটিল যৌগ আমি পড়াই নাই, নামকরণ আমি পড়াই নাই। এটা আমরা এখন পড়াবো না, কারণ জটিল যৌগের নামকরণ একটা টোটালি আলাদা টপিকস। ওকে, তো আমরা আপাতত সংকরায়নের দিকে ফোকাস করব। আমরা নর্মাল যে সংকরায়ন পড়ছি ভাইয়া, জটিল যৌগের সংকরায়ন সেম না। অর্থাৎ নর্মাল সংকরায়নে আমরা ইলেকট্রন বিন্যাস করতাম, ইলেকট্রন বিন্যাস করে দেখতাম যে কেন্দ্রীয় একটা মৌল থাকতো এবং কেন্দ্রীয় মৌলের সাথে আরেকজন এসে কানেক্টেড হইতো, এবং ওই জিনিসটা আমরা ব্যাখ্যা করতাম নর্মাল সংকরায়নে। আমি নর্মাল সংকরায়নে যে ক্লাস করছি, না দেখলে একটু দেখে নিও। আচ্ছা, জটিল যৌগের সর্বপ্রথম কথা, জটিল যৌগ হইতে গেলে ভাইয়া একটা কেন্দ্রীয় পরমাণু লাগে, একটা লিগ্যান্ড লাগে। তার মানে কি কি লাগে? কেন্দ্রীয় পরমাণু লাগে, লিগ্যান্ড লাগে। আমরা কিভাবে বুঝবো কোনটা কেন্দ্রীয় পরমাণু কোনটা লিগ্যান্ড? নরমালি যার সংখ্যা বেশি থাকে সে হচ্ছে লিগ্যান্ড। লিগ্যান্ড জিনিসটা কি ভাইয়া? আস্তে আস্তে যাব। দেখো, তার মানে প্রথম কথা, আমি একটা জাস্ট এক্সাম্পল লিখি। Fe H2O6 তোমাদের এক্স্যাক্টলি এই যেরকম একটা জটিল যৌগ দিয়ে দিবে এবং বলবে জটিল যৌগের সংকরায়ন করো। যারা ফার্স্ট পেপারে পরীক্ষা দিছো তারা অলরেডি দেখে আসছো, অ্যাডমিশনে ডিরেক্টলি এরকম দিয়ে দেয়, দিয়ে বলবে এটা সংকরায়ন সাইজ, তারপরে ওদের ম্যাগনেটিজম ধর্ম, এগুলো ব্যাখ্যা করো। তার মানে আমরা এটার সবকিছু দেখব। তো প্রথম কথা, আমরা এটা একটা স্টেপ ফলো করে সলভ করব। প্রথম কথা, স্টেপ গুলো আমরা একটু লিখে নেই। স্টেপ স্টেপ 1 হচ্ছে তোমার কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করা। কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করা। কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করা, অর্থাৎ আমরা কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করব। সিরিয়াল বাই আমি লিখতেছি, আপাতত কেউ কোশ্চেন করে না, একটা সলভ করলে নিজেরাই বুঝবা। দেন ইলেকট্রন কনফিগারেশন করা, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করা। ইলেকট্রন বিন্যাস করা, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করা। ওকে, 3 নাম্বার হচ্ছে লিগ্যান্ডকে জায়গা দেওয়া। লিগ্যান্ডকে জায়গা লিগ্যান্ডকে জায়গা দেয়া। আর 4 নাম্বারের স্টেপ হচ্ছে ভাইয়া শেপ আঁকা। শেপ আঁকা। আচ্ছা, এই 4টে স্টেপ ফলো করে আমরা সাধারণত আমাদের এই কাজগুলো করব। ওকে, এবার আমরা একটু চলে যাই, 1 সেকেন্ড আরো আসতেছি। আচ্ছা, এই 4টে স্টেপ ফলো করে আমরা এক একটা সলভ করব। তো এই জিনিসটা শিখার আগে আমরা একটু জাস্ট লিগ্যান্ড নিয়ে পড়ে আসি, অর্থাৎ লিগ্যান্ড জিনিসটা কি। ওকে, তুলছো সবাই? আসো, এই জিনিসটা আমরা ছোট্ট করে পড়ে আসি, সেটা হচ্ছে লিগ্যান্ড জিনিসটা কি। এক্সাক্ট সংজ্ঞা লিখাচ্ছি না, জাস্ট কনসেপ্টটা বুঝাচ্ছি। লিগ্যান্ড কি? লিগ্যান্ড হচ্ছে ভাইয়া যারা জটিল যৌগে কেন্দ্রীয় মৌলকে ইলেকট্রন জোড়া দান করে। অর্থাৎ লিগ্যান্ড হচ্ছে জটিল যৌগে কেন্দ্রীয় মৌলকে জটিল যৌগে কেন্দ্রীয় মৌলকে যারা মুক্ত জোড় ইলেকট্রন দান করে। ওকে, যারা হচ্ছে কেন্দ্রীয় মৌলকে যারা মুক্তজোড় ইলেকট্রন দান করে। ওকে, এখন মুক্তজোড় ইলেকট্রন দান করে এই লিগ্যান্ড আবার দুই প্রকারের হয়। একটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, আর একটা হচ্ছে উইক লিগ্যান্ড। স্ট্রং লিগ্যান্ড, একটা হচ্ছে উইক লিগ্যান্ড। স্ট্রং লিগ্যান্ড মানে কি ভাইয়া? স্ট্রং লিগ্যান্ড মানে জাস্ট নিজের বোঝার জন্য একটা লাইন লিখে রাখো। স্ট্রং লিগ্যান্ড মানে হচ্ছে যারা কেন্দ্রীয় মৌলের
ইলেকট্রনকে চাপাতে পারে। চাপাতে পারে বলতে কি বুঝাচ্ছি, আমি যখন বুঝাবো তখন ইয়া করবো, আপাতত জাস্ট এটা লিখে রাখো। আর উইক লিগ্যান্ড হচ্ছে যারা কেন্দ্রীয় মৌলের ইলেকট্রনকে, যারা কেন্দ্রীয় মৌলের ইলেকট্রনকে চাপাতে পারে না। ওকে, যারা কেন্দ্রীয় মৌলের ইলেকট্রনকে চাপাতে পারে, আর উইক লিগ্যান্ড হচ্ছে যারা কেন্দ্রীয় মৌলের ইলেকট্রনকে চাপাতে পারে না। আচ্ছা, স্ট্রং লিগ্যান্ড কোনগুলা? স্ট্রং লিগ্যান্ড হচ্ছে যে কটা লিখে দিচ্ছি এগুলাই, ধরো NH3 এটা একটা স্ট্রং লিগ্যান্ড, তারপরে হচ্ছে CN- এটা একটা স্ট্রং লিগ্যান্ড, CO একটা স্ট্রং লিগ্যান্ড, NO একটা স্ট্রং লিগ্যান্ড, এই চারটা স্ট্রং লিগ্যান্ডের আন্ডারে পড়ে। আর উইক লিগ্যান্ড কোনটা? উইক লিগ্যান্ড হচ্ছে সকল প্রকার হ্যালাইড অর্থাৎ X এবং হচ্ছে H2O, এটা হচ্ছে উইক লিগ্যান্ড। তার মানে এইসব লিগ্যান্ডরা তোমার কেন্দ্রীয় মৌলের ইলেকট্রনকে চাপাইতে পারবে না, আর স্ট্রং লিগ্যান্ড গুলা কেন্দ্রীয় মৌলের ইলেকট্রনকে চাপাইতে পারবে। ভাই সালফেট নাইট্রেট এগুলা কি উইক লিগ্যান্ড? সালফেট নাইট্রেট লিগ্যান্ড হিসেবে ইউজই হয় না কিন্তু নরমালি। আমি যখন রঙিন যৌগ ব্যাখ্যা করি তখন তো এগুলোকে উইক লিগ্যান্ড ধরে হিসাব করি না মাঝে মাঝে। লিখে নাও, এই জটিল যুগে লাগে না আর কি। এই কেউ কে আসছে নাকি? NO3-। ওকে, লিখে রাখো NO3-, সমস্যা নেই। এই পর্যন্ত তুলো, আমি একটা সলভ করলেই বুঝবা আসলে আমরা কিভাবে কি করতে চাচ্ছি, এরপরে বাকিগুলো নিজেরাই পাইরে যাবে। আসো, আগাবো। হয়েছে? জি ভাই। আচ্ছা আসো আমরা 1 নাম্বারটা সলভ করি, সিরিয়াল বাই সলভ করি। 1 নাম্বারটা, 1 নাম্বারটা হচ্ছে FeCN6 4-, আমরা এটা সলভ করতে চাচ্ছি। ওকে, FeCN6 4-। আচ্ছা দেখো, আমি স্টেপ ওয়াইজ এটা সলভ করব। প্রথম কথা, আমার কাজ কি? আমার কেন্দ্রীয় মৌল আর লিগ্যান্ডটা চিহ্নিত করা। আসলে আমরা চিহ্নিত করি। এখানে কেন্দ্রীয় মৌল কে ভাইয়া? কেন্দ্রীয় মৌল কে? ফেরাম। ফেরাম। আর লিগ্যান্ড কে? সায়ানেট। সায়ানাইড না কিন্তু, CN-। CN কখনো কিন্তু লিগ্যান্ড হিসেবে কাজ করে না, CN- লিগ্যান্ড হিসেবে কাজ করে। তার মানে CN- হচ্ছে এখানে লিগ্যান্ড। এই লিগ্যান্ডটা স্ট্রং না উইক ভাইয়া? স্ট্রং। স্ট্রং। আচ্ছা, এবার আমাদের প্রথম স্টেপ কি ছিল? একটু নিজেদের খাতায় এখন তুলা লাগবে না, আগে স্টেপ গুলা দেখো আর আমার সাথে সলভ করো। প্রথমটা কি ছিল? কেন্দ্রীয় মূলের জারণ বের করা। তার মানে আমি এই জায়গায় কেন্দ্রীয় মূলের জারণ বের করবো। আসো আমরা কেন্দ্রীয় মূলের জারণ বের করার চেষ্টা করি। CN এর নিগে কত? -1। তাহলে -1 আর 6টা আছে, তার মানে এটা -6। কোনো প্রবলেম আছে? আর টোটালটা হচ্ছে 4-, তার মানে Fe এর মধ্যে কত আছে যাতে -6 থেকে টোটালটা 4- হয়েছে? তাহলে Fe এর মধ্যে কি +2 আছে না বেসিক্যালি? জি ভাই। যাদের বুঝতে সমস্যা আছে দেখাই দিই, x - 6 = -4, তার মানে x +2। x হচ্ছে এখানে ফেরামের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা। তার মানে আমার প্রথম স্টেপটা ক্লিয়ার, যে কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করতে হবে। তার মানে প্রথম স্টেপ ডান। প্রথম স্টেপ কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করা ডান। তারপর দ্বিতীয় হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন করা, অর্থাৎ এটার ইলেকট্রন কনফিগারেশন করতে হবে। তা আমরা আসো ইলেকট্রন কনফিগারেশন করি। Fe2+ এর ইলেকট্রন কনফিগারেশন করব। Fe2+, তার মানে এখন 24 হয়ে গেছে। তাহলে যদি করতে চাই সেটা আসবে 1s2 ভাইয়া, 2s2, দেন হচ্ছে 2p6, দেন হচ্ছে তোমার 3s2, 3p6, তারপরে 3d6, আর 4s2 থেকে তো গায়েব হয়ে গেছে, তাহলে হচ্ছে 3d6। তবে আমরা জটিল যৌগ করার সময় এইভাবে সলভ করব না, আমরা ডিরেক্টলি একটা অংশকে লিখে ফেলতে পারি। বলতো কোন অংশকে লিখে ফেলতে পারি? এই পুরা জিনিসটাকে আর্গন লিখে ফেলা যায় না? দেখো তো, এই পুরা জিনিসটাকে আর্গন লিখে ফেলা যায়? যায়। যায়। এর জন্য আমরা আসলে জটিল যোগের সময় এত বড় করে
ইলেকট্রন কনফিগারেশনটা করব না, আমরা ইলেকট্রন কনফিগারেশন ছোট করে করব। আসো তাইলে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে Fe2+। Fe2+ মানে হচ্ছে আর্গন, তার মানে আর্গনের পাশে হচ্ছে থার্ড ব্রেকেট, আর সাথে হচ্ছে হলো গিয়ে তোমার এরপরে 3p6 পর্যন্ত হয়ে গেছে, তার মানে এবার 3d6, তারপরে হচ্ছে হলো গিয়ে 4s0 4p0, এগুলা জিরো আকারে আছে। তাহলে 3d6 মানে কি, 3d6 মানে হচ্ছে 6টা বক্স, সরি 5টা বক্স, 5টা বক্সে 1 2 3 4 5 6। আচ্ছা দেখো, যেহেতু আমার লিগ্যান্ড আছে এই জায়গায় 6টা, তাই আমি দেখাবো যে আমার 4s এও ফাঁকা বক্স আছে, আমার 4p এর ক্ষেত্রেও ফাঁকা বক্স আছে, ওকে, এবং আমার একই সাথে 4d এর ক্ষেত্রেও ফাঁকা বক্স আছে। এগুলো লিখে দিলে ভালো যে আমার 4d এর ক্ষেত্রেও ফাঁকা বক্স বিদ্যমান আছে, তার মানে 4d 0 যেহেতু ফাঁকা বক্স কয়টা, 1 2 3 4 5টা, ডান। এইটা হচ্ছে আমার প্রথম কাজ শেষ। এরপরে কি, এরপরের পয়েন্টটা হচ্ছে একটু যদি দেখি, পয়েন্টটা হচ্ছে লিগ্যান্ডকে জায়গা দাও, তার মানে এবার আমার লিগ্যান্ড সহ ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। আর স্ট্রং লিগ্যান্ড হলে চাপাইতে পারবে, উইক লিগ্যান্ড হইলে চাপাইতে পারবে না। তার মানে আসলে কি বুঝাইতে চাইছে ভাইয়া, দেখো আগে আমাকে একটা জিনিস বলো তো, এই জায়গায় কয়টা করে ইলেকট্রন থাকতে পারে? 2টা করে। 2টা, কিন্তু এখন কয়টা আছে? 1টা করে। একটা, তার মানে কি স্ট্রং রাইসা বলবে যে থাকতে পারো 2টা, একটা আসুস কেন, তার মানে কি এই জিনিসটারে এখানে চাপাই দিবে, এইটারে এখানে চাপাই দিবে, এইখানে চাপাই দিবে, তার মানে কি বক্স ফাঁকা হয়ে গেল না? বক্স কি ফাঁকা হয়ে গেল না? হ্যাঁ ভাই। এবং ওইখানে সিএন আইসা মুক্ত জোর দিবে। সিএন না হয়ে যদি উইক কেউ হইতো, তাহলে যেই বক্স আগে থেকে ফাঁকা ছিল ওই জায়গায় দিত, কোনো কিছু চাপাইতে পারতো না। তার মানে আমাদের এবার ইয়া হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড, শক্তিশালী লিগ্যান্ড, শক্তিশালী লিগ্যান্ড সিএন মাইনাস যুক্ত করার পর, শক্তিশালী লিগ্যান্ড সিএন মাইনাস যুক্ত করার পর Fe2+, এবার ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কি আসবে, আর্গনের থার্ড বক্স, দেন হচ্ছে তোমার 3d6, এবার 3d6 কে চাপানো অবস্থায় লিখতে হবে, তাই না? তাহলে 1 2 3 4 5, তার মানে 1 2 3 4 5 6, এবং 4s0 আছে আর হচ্ছে 4p0 আছে, তার মানে 4s এর একটা বক্স, 4p এর ক্ষেত্রে 3টা বক্স, আমার মোট লাগবে 6টা বক্স। দেখো আমার 6টা বক্স কিন্তু অলরেডি হয়ে গেছে, 6টা বক্সে 6টা লিগ্যান্ড আইসা নিজেদের মুক্তজোড় ইলেকট্রন দিবে। লিগ্যান্ড কি, লিগ্যান্ড হচ্ছে যারা কেন্দ্রীয় মৌলকে মুক্তজোড় ইলেকট্রন দিতে পারে। তার মানে আমাদের এইগুলো আমরা কিভাবে লিখবো, সিএন মাইনাস একটা মুক্তজোড় দিছে, সিএন মাইনাস আরেকটা 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 মুক্তজোড় দিছে। তার মানে মোট কয়টা মুক্তজোড় দিছে ভাইয়া, 6 জোড়া মুক্তজোড় দিছে 6টা বক্সে। এবার আমাকে একটু ঠান্ডা মাথায় বলো তো, এই জায়গায় সিএন গুলা কোন কোন জায়গায় এসে জায়গা পাইছে? 2টা ডি, একটা এস, 3টা পি। আগে 2টা ডি, তারপরে একটা এস, তারপর 3টা পি, তাহলে এটা সংকরায়ন কি হবে? D2 sp3। সংকরায়ন হবে D2sp3। কোনো প্রবলেম আছে? আর D2sp3 হইলে আকার কি হয়? অষ্টতলকীয়। অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল, আকার হচ্ছে অষ্টতলকীয়, অষ্টতলকীয়। এবং তার মানে এটা শেপটা আইকাও দিতে হবে আমাদের, ফেরাম আছে মাঝখানে, Fe2+ আছে মাঝখানে, ফেরাম কিন্তু মাঝখানে নাই। সিএন এবার অষ্টতলকীয় ভাবে 4 6 সাইডে থাকবে, অর্থাৎ এরা থাকবে একটা প্লেনে ভাইয়া, এবং এই সাইডে থাকবে, ওরা থাকবে আরেকটা প্লেনে, এটা থাকবে আরেকটা প্লেনে। আর ওরা কি করতেছে, ওরা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রনটা দিচ্ছে, এরা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রনটা দিচ্ছে, এরা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রনটা দিচ্ছে। এবং এদের শেপটা যখন তুমি আঁকবা, তখন হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন যখন দিচ্ছে তখন এটা হবে হচ্ছে এরকম। আচ্ছা, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, বুঝছো? বুঝছো? আচ্ছা,
তাহলে আমরা এবারে চুম্বক ধর্মটাও লিখি, কারণ তোমরা যেখানেই পরীক্ষা দাও না কেন, বোর্ড বলো অথবা অ্যাডমিশন বলো, চুম্বক ধর্মটা ইম্পর্টেন্ট। মনে রাখবা যদি বিজোড় ইলেকট্রন অর্থাৎ লিগ্যান্ড আসার পরে যদি অযুগ্ম ইলেকট্রন থাকে, তাহলে ওইটাকে বলা হয় হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিক। তখন ওইটাকে কি বলে? প্যারাম্যাগনেটিক। আর অযুগ্ম ইলেকট্রন যদি একটাও না থাকে, দেখো এই জায়গায় সবই যুগ্ম অবস্থায় আছে, যেহেতু সবাই যুগ্ম অবস্থায় আছে তার মানে ওর মধ্যে ম্যাগনেটিজম ধর্ম নেই। আর ম্যাগনেটিজম ধর্ম নেই মানে এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক মানে Fe2। কেন? কারণ Fe2 প্লাসে লিগ্যান্ড যুক্ত হওয়ার পরে, লিগ্যান্ড যুক্ত হওয়ার পরে কোনো বিজোড় ইলেকট্রন, কোনো বিজোড় ইলেকট্রন বিদ্যমান, কোনো বিজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে না। ভাইয়া বুঝছো আমি যেটা পড়াইলাম? আমি একটা সলভ করাইছি, এরকম 10টা আসলে এবার তোমাদের সলভ করতে হবে। আমি যত পসিবল সলভ করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। এখানে শঙ্করায়নগুলো ছবি আঁকা লাগবে না? না না না, এখানে আর কিচ্ছু করা লাগবে না। এখানে এটা লিখলে 3-3, খালি বাংলা কথা একটু লিখতে পারো। শঙ্করায়নের ছবি আঁকা লাগবে না বলতে এটাই তো শঙ্করায়ন। না ওইটা না, মানে আপনি যখন আগেগুলো সলভ করছেন না না তখন ওই না, যে ওইটা তো পুকুর ভাই, ওইটা রাস্তাতে। তো অজৈবর ক্ষেত্রে ওইভাবে এস এর সাথে পি হয়, পি এর সাথে এস হয়, এটা তো লিগ্যান্ড এসে দেয়। তুমি যে এস এর সাথে পি বানাবা, লিগ্যান্ডের কোনো এসপি তুমি জানো ওই জায়গায়? এই অর্ক, তুমি এতদিনে এই কথা বলো, তুমি কি জটিল যৌগেরটা পড়ো নাই আগে? ওইটা না, আমি বলতেছিলাম যে আপনি যখন, আমরা যখন নিচের গুলা যখন অজৈবতে, মানে নিচের গুলা যখন এস এস করে যোগ করতেছিলাম বা এসপি করে যোগ করতেছিলাম, আমি যখন ফেরামে ক্ষেত্রে হিসাব করব তখন কি আমার D2sp3 প্রত্যেকটার জন্য আলাদা করে যে শেপ গুলা হয় ওগুলা আঁকা লাগতো নাকি, এটা না না বলতেছিলাম। না, এটা তো ফেরামকে লিগ্যান্ডরা দিচ্ছে মুক্তজোর, ওইটার সংকরায়ন করতেছে। আর আমরা ওই ক্ষেত্রে তো দেখতেছিলাম ফেরাম কয়জনের সাথে যুক্ত হচ্ছিল, ওইটার সংকরায়ন। ও আচ্ছা, বুঝছি বুঝছি, মানে আমি just বুঝছি মানে আর কি। আমরা যে থিমটা ব্যাখ্যা করছি ওটা কিন্তু সব অজৈবর থিম ব্যাখ্যা করছি। আর আমরা আর আজকে যেটা শিখতেছি এটা হচ্ছে একটা জটিল যৌগে কিভাবে সংকরায়িত হয়ে এটা তৈরি হয় আর কি। অষ্ট অষ্টদলকে বুঝছি। শিবজনী কি? কি অষ্টদলকে মানে কি যেন? অষ্টতলকীয় মানে 8টা তল থাকবে। অষ্টতলকীয় তুমি আরেকটা ভাবে বলতে পারো যে বর্গাকার ডি পিরামিড। দেখো এটাও কিন্তু বর্গাকার ডি পিরামিড আছে দুইটা, মানে একটা বর্গের উপরে একটা পিরামিড আছে, নিচে একটা পিরামিড আছে। এটার আরেকটা শেপ কিন্তু তুমি বলতে পারো বর্গাকার ডি পিরামিড। এটা কিন্তু আসলে এইটাই আছে মাইবুর। দেখো এই যে এই জায়গায় আছে একটা বর্গ, এই যে একটা পিরামিড আছে, এই সাইডে একটা পিরামিড আছে। এটাই হয়েছে, একটু ভালো করে চোখে যদি দেখো দুইটা পিরামিড আছে দুই পাশে। ডান ডান, না ভাই, লিখা শেষ হয়নি। বুঝছো? জি। এটাই ভাইয়া পড়াইছিল। জটিল যৌগ কি একটাই ব্যতিক্রম না? জটিল যৌগ ব্যতিক্রম কি একটা, ওই কপারেটটা না? না, 3টা ব্যতিক্রম আছে, আরো পড়াবো। কপারেটটা বুয়েটে আসছিল দেখে সবাই ওইটাই পড়ায়, বাট আমরা আরো 2টা পড়াবো। মাফ করো। কপারেটটা ওই যে লাফালাফি করে যে একটার থেকে আরেকটা, ওইটার কথা বলতেছো না? জানি না, আমি শুনছিলাম একটা আছে ব্যতিক্রম। আসো আমরা পড়াই, পরে আগাই, সমস্যা নেই, সবগুলোই শেষ করে দিব। আগাবো।
কিরে আগাবো? হ্যাঁ ভাই আগাই। এক্সাম্পল 2 আসো আমি আরেকটা সলভ করে। এই আমার কি প্রতিবার বুঝাই বুঝাই করতে হবে নাকি আমি সলভ করে দিলেই হবে? আসো সলভ করার চেষ্টা করি। প্রথম কথা ভাইয়া, আমাদের প্রথম কাজ হচ্ছে কেন্দ্রীয় মৌলের জারণমান বের করতে হবে। কেন্দ্রীয় মৌলের জারণমানকে প্রথম কথা কেন্দ্রীয় মৌল বের করতে হবে। কেন্দ্রীয় মৌল কে মৌ, এটা হচ্ছে ফেরাম। আর আমাদের এই জায়গায় লিগ্যান্ড কে ভাইয়া, আমাদের এই জায়গায় লিগ্যান্ড হচ্ছে তোমার H2O। বুয়েটে অনেকবার কোশ্চেন আসে এই জটিল যৌগ থেকে, ভালো করে বুঝো। H2O স্ট্রং না উইক? H2O হচ্ছে ভাই উইক। তাহলে আসলে জারণমান বের করার চেষ্টা করি। H2 একটা যৌগ, তার মানে ওর নিজের জারণমান 0। তার মানে যেহেতু এখানে 2+ আছে, তার মানে আসলে এটা ফেরামেরই জারণমান। তার মানে আমার ফেরাম এখানে 2+ আকারে আছে। তার মানে আমার ফেরাম 2+ এর তোমার ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো ফেরাম 2+ এর ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে আমার যেটা আসবে সেটা হচ্ছে আর্গন। ঠিক আছে? তো ফেরাম 2+ এর আর্গন, তাহলে আর্গনের পরে আসে 3d6 এবং হচ্ছে 4s0 4p0 4d0। আচ্ছা 3d6 এর বক্স এঁকে ফেলি। 3d6 এর বক্স হচ্ছে 1 2 3 4 5 1 2 3 4 5 6টা। 4s0 হচ্ছে এই যে একটা, 4p0 হচ্ছে এই 1 2 3 4d0 হচ্ছে 1 2 3 4 5টা। ঠিক আছে, আমরা নরমালি রাখলাম। এবার আমরা কি করব ভাইয়া? এবার আমরা লিগ্যান্ড যুক্ত করার পরে কাজকর্ম করব। তার মানে উইক লিগ্যান্ড, এবার যেহেতু H2 উইক লিগ্যান্ড, তার মানে উইক লিগ্যান্ড H2O যুক্ত করার পর উইক লিগ্যান্ড H2O যুক্ত করার পর, তার মানে Fe2+ এ এবার লিগ্যান্ডটা যুক্ত করার চেষ্টা করব। তাহলে হচ্ছে আর্গনে গেল। আমাকে বলো তো, উইক লিগ্যান্ডের কি সারাদিনও চাইলে এইটারে চাপানোর কোনো ক্ষমতা আছে? না। নাই। তাহলে এটা এমনই থাকবে। তার মানে আর্গনের পরে 3d6 থাকবে। তার মানে 3d6 এ 1 2 3 4 5টা, এই যে 1 2 3 4 5, এই যে 6। 4s কি রে, কেউ একজন আসছে এতক্ষণে, কি হলো আবার অর্কর? আচ্ছা গেল। দেন কি 4s0, এটার মধ্যে একটা আসবে 4p। এবারও কিন্তু লিগ্যান্ড 6টা, তার মানে 6 জনকে জায়গা দিতে হবে। 4p0 আর একটা হচ্ছে তোমার 4d0। তাহলে 4s0 হচ্ছে এইটা, 4p0 হচ্ছে এইটা 1 2 3, আর 4d0 হচ্ছে 5টা। ঠিক আছে, 1 2 3 4 5টা। তাহলে এবার আসবে কে? এবার আসবে হচ্ছে H2O। তার মানে আমার H2O আনলাম, আমি এক জোড়া দিলাম, এক জোড়া দিলাম, H2O আনলাম, 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 এক জোড়া দিলাম, H2O আনলাম। তাহলে মোট মিলিয়ে কয়টা হয়ে গেল? 6টা। এবার বলো তো কোন কোন জায়গা জুড়া ওরা সংকরায়ন হয়েছে? sp3d2। হ্যাঁ, তাহলে এটা সংকরায়ন কি হবে ভাইয়া? এটা সংকরায়ন হবে sp3d2। এটা শেপও কি হবে ভাইয়া? এটা শেপও হবে অক্টাহেড্রাল। এটা শেপও হবে অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। তার মানে এটা শেপও হবে অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। ওকে। আর এইটারও শেপ যদি আমরা আঁকতে চাই, সেম ভাবে আমরা যেটা করব, Fe2+ কে মাঝে দিয়ে দিব, H2O কে এখানে দিব, আরেকটা H2O একটু নিচে দিব, দেন এখানে একটা H2O, এখানে একটা H2O, এখানে একটা H2O, এখানে একটা H2O। ও একটা দিতেছে, 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 ও একটা দিতেছে। দেন তোমার আমরা মিলাবো। এই যে এটা হচ্ছে প্রথম একটা তল, এই যে তল মিলাইলাম। দেন ওরা হচ্ছে এই জায়গায় কাজকর্ম করতেছে, ওরা হচ্ছে এই জায়গায় কাজকর্ম করতেছে। তাহলে এটাও আমরা অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। ওকে, এটাকে তুমি চাইলে অষ্টতলকীয়র বদলে কি লিখতে পারো? এটাকে তুমি চাইলে অষ্টতলকীয়র বদলে লিখতে পারো হচ্ছে কি, বর্গাকার ডি পিরামিড। বর্গাকার ডি পিরামিড মানে তোমার যে বেসটা সেটা হচ্ছে বর্গাকার, আর ডি পিরামিড মানে দুইটা পিরামিড আছে। তোমাকে এইটাই তল যখন আঁকার দরকার আছে?
কি যে শেপে কি তল টাকা দরকার আছে? তল কি এই যে আঁকলাম তো। হ্যাঁ হ্যাঁ দরকার আছে। ছবি কি? খাতে আঁকবো কি বলো? মানে কি পরীক্ষা খাতে আঁকতে হবে? হ্যাঁ শেপ আঁকতে হবে তো, আমি নাহলে এমনি এমনি আঁকতেছি নাকি? না মানে ওই তলগুলা এই যে বর্গাকার তারপর পিরামিড ওগুলা মানে এই যে আমি যে দাগ দিতেছি, বৃন্দাক গুলা, হ্যাঁ। হ্যাঁ দিতে হবে তো, নাহলে তুমি শেপ কেমনে বুঝাইলা? মাইবুর পারলে স্কেচ করে দিস, সুন্দর লাগবে। মানে পেন্সিল দিয়ে করে দিতে হবে। আচ্ছা তাহলে ম্যাগনেটি কলম দিয়ে করলেও নাম্বার কাটবে না। ম্যাগনেটিজম ধর্ম হচ্ছে তোমার, এটা কি বলতো, একটু ব্যাকে যাই, এই জায়গায় কি তোমার ইয়া আছে না, সবগুলা বিজোড় বিজোড় আছে না চারটা, মানে অযুগ্ম অবস্থায় আছে না, আছে? জি ভাই। তাহলে এটাকে আমরা বলবো প্যারাম্যাগনেটিক, এটাকে আমরা বলবো প্যারাম্যাগনেটিক। কারণ Fe2+ বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান, বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান। বুঝতে পারছো? এটা ফেরোম্যাগনেট, হ্যাঁ এটা ফেরোম্যাগনেট হবে না? কি? এটা ফেরোম্যাগনেটিক। না না না, প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে যাদের ম্যাগনেটিজম ধর্ম আছে। ডায়াম্যাগনেটিক বা ফেরো মানে হচ্ছে যাদের নাই। তবে এটা নিয়ে অনেক বেশি দ্বিমত আছে। আমি যখন শিখছিলাম ওই সময় আমাদের ডায়া শিখাইছিল, তোমাদের বইয়ে আমি জানি না চেঞ্জ করছে কিনা। তবে ম্যাগনেটিজম ধর্ম থাকলে তাকে প্যারা বলে, ফেরো বলে না, এটা 100% শিওর। ফেরো মানে না অনেক বেশি ম্যাগনেট, লাইক হ্যাঁ এটাই তো বললাম, কিন্তু ম্যাগনেটিজম ধর্ম থাকলে এটাকে প্যারাম্যাগনেটিক বলবা। নাও এটা তুলো, আমি একটু পানি খেয়ে আসি। আমি জটিল যোগে যতগুলা করাই দিব এর বাইরে একটাও লাগবে না। আগাবো আগাবো। হ্যালো, ভাই আগান। ওকে। এক্সাম্পল 3। হ্যাঁ এক মিনিট একটু রাখবেন। এই যারা যারা রেকর্ডিং করবা ভালো করে বুঝছো, না বুঝলে আমার ইনবক্সে বইলো। এই রাহুল, এটাও একটু ফেসবুক ওই যে ইউটিউবে পাবলিকই রাখো। আর বাকি আর পাবলিক করো না, তড়িৎ রসায়ন থেকে আর পাবলিক করো না। তোমাদের কেউ যদি তোমাদের ফ্রেন্ড সেকেন্ড পেপার তড়িৎ রসায়ন করতে চায় ওকে বইলো যে তড়িৎ রসায়ন শুরু হচ্ছে। ভাই আজকে একটা ছেলে মেবি কল দিবে, শুনেন। কল দিয়ে আগাবো, আগাই আগাই। ভাই একটা কোয়েশ্চেন ছিল। বলো বলো।
হ্যাঁ, ফেরোম্যাগনেটিক কি শুধুমাত্র যদি পিওর লোহা হইতো ওই ক্ষেত্রে হইতো? কথাটা হচ্ছে না, ফেরো নিয়ে একটু ঝামেলা আছে। মানে নর্মালি তুমি যতই কিছুই পড়বা, হয় প্যারা নাইলে ডায়াতে ভাগ করে দেয়। ফেরো খুবই রেয়ার কেসে বলে। এবং আমি এতদিন ধরে, মানে আমিও আমার পড়ার টাইমে বা এতদিন পড়াচ্ছি, আমি দেখছি শুধুমাত্র লোহার কেসেই ফেরো ইউজ করা হয়। তাছাড়া নর্মালি তোমার মানে আমরা জটিল যৌগের যত কিছুই দেখবো সব হয় প্যারাতে ফালায় নাহলে ডায়াতে ফালায়। ফেরো নিয়ে ঝামেলা আছে। তোমাদের বইয়ে ফেরোর কথার ব্যাপারে কি বলা আছে? আমাদের বইয়ে যেমন ফেরো ওয়ার্ডটা উল্লেখ করা ছিল না আমাদের বেলা, তো আমরা সব ডায়া আর প্যারাতে ভাগ করতাম। এরপরে আমি আমাদের যখন বলা যে ফেরাম, কোবাল্ট আর নিকেল হইতেছে ফেরো। হ্যাঁ ফেরো ম্যাগনেটিক, বাট এই শঙ্করায়নের এক্ষেত্রে কিন্তু না, এক্ষেত্রে ওইটা হচ্ছে প্যারাম্যাগনেটিক দেওয়া লাগবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাই, মৌল অবস্থায় হচ্ছে ফেরোম্যাগনেটিক। হ্যাঁ মৌল অবস্থায় ফেরোম্যাগনেটিক। তবে তারপর তোমাদের কলেজের টিচাররা কিছু বলে কিনা একটু খেয়াল করো, কারণ আমরা সবসময় এটা প্যারাম্যাগনেটিক দিয়ে শিখছি, ফেরোবেল দিয়ে আমরা শিখিনি। বুঝছো? তাও আমি এটা একটু শিওর হব না যে তোমাদের এখন কি এই জিনিসগুলো ফেরত দিয়ে লিখতে হবে কিনা। তবে এটা শিওর যে যখন বিজোড় ইলেকট্রন থাকে, অযুগ্ম ইলেকট্রন থাকে, তখন এটা নর্মালি প্যারাম্যাগনেটিকই হয়। বুঝছো? আচ্ছা আগাই। আমি এটা গত বছরের প্রবলেমটা ফেস করছিলাম। গত বছরে অনেকে বলতো ভাই এটা প্যারা দিব না ফেরো দিব না। আমার কথা হচ্ছে সারা জীবন তো জেনে আসলাম প্যারা, ফেরো কই থেকে আসলো। আচ্ছা গেল। আসো আমরা এক্সাম্পল 3 করি। আমি এক্সাম্পল 3টাও তোমাদের করাই দিব, 4টা তোমাদের এসডব্লিউ দিব। সেটা হচ্ছে FeCO5। এটা প্রথম কথা, চার্জ যখন বের করব, সিও কি? সিও একটা যৌগ না? যৌগর কি চার্জ 0 হয়? তাহলে ফেরামের চার্জ কত হবে? 0 হবে। তার মানে আমার কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করা শেষ। এবার কেন্দ্রীয় মৌলের ইলেকট্রোবিন্যাস করতে হবে ভাইয়া। কনসেপ্ট বুঝো। কেন্দ্রীয় মৌলের ইলেকট্রোবিন্যাস, এর আগের বার কিন্তু আমরা সবসময় যেটা করতেছিলাম, Fe2+ এর ইলেকট্রোবিন্যাস করতেছিলাম এবং লাস্টের দুইটাকে আমি সরাই দিচ্ছিলাম। বাট এবার কিন্তু কোনো 2+ না, এবার ফেরামের ইলেকট্রোবিন্যাসই করতে হবে। তার মানে ফেরাম 26। ফেরামে ইলেকট্রোবিন্যাস করলে তোমার হচ্ছে আর্গন আর্গনের মতো থাকলো, দেন হচ্ছে 3d6 আর হচ্ছে 4s2। 3d6 মানে বক্স তো ভাইয়া 5টাই হবে, 1টা 2টা 3টা 4টা 5টা, আর এটার ক্ষেত্রে একটা বক্স হবে। এবং 4p0 যেটা হচ্ছে তোমার 3টা বক্স হবে, আর হচ্ছে 4d0 সেটা হচ্ছে 5টা বক্স হবে। এই মাহিবুর, তোমার পরীক্ষা কেমন হয়েছে? হ্যাঁ ভালোই। পাবা A+ 50 পাবো। পাবা? হ্যাঁ 50 50? কি 100-তে? না না না, 50-এ। 50-এ 50 কে পায়? শুদ্ধ পাইছে 49 হাইয়েস্ট। সুদ মানে তুমি 49 পাবা না? আমি না, কেন? কি ভুল গেছে? ভুল যায় না তা পাবো না। মানে ক্লোজ যাবা তো 45+। ইনশাআল্লাহ। আর এমসিকিউ এমসিকিউ 21টা দিচ্ছে। 21টা? হ্যাঁ, 4টা কেউ গেল? থার্ড চ্যাপ্টার ঠিক মতো পড়ে যেতে পারিনি, শেষ করতে পারিনি। আচ্ছা প্যারা নেই, সমস্যা নেই, পরের বার পড়ে যাবে। কোনো আর পরীক্ষা আমি পড়া শেষ করতে পারি না, কি করব? ফিজিক্সে কেমন করছো? ফিজিক্স ভালোই গেছে, ম্যাথ? ম্যাথ তো ভালো গেছে। আচ্ছা S2, তোমরা একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কিনা শুরু করো, কিন্তু অলমোস্ট 1 বছর চলে গেছে, এখন একটু কিনা দরকার। কোয়েশ্চেন ব্যাংক পাশে পড়ে আছে, ধুলা ধুলা আছে উপরে। আচ্ছা এইটা হচ্ছে আমাদের গেল। দেন হচ্ছে আমরা এবার কি তোমার সিওটা অ্যাড করব। সিও কি স্ট্রং না উইক? এবার আমি পাশে লিখে নিই। কেন্দ্রীয় মৌল হচ্ছে তোমার ফেরাম, আর তোমার আরেকটা কি লিগ্যান্ড, লিগ্যান্ড হচ্ছে তোমার সিও। সিও কি স্ট্রং না উইক? সিও হচ্ছে স্ট্রং। স্ট্রং মানে চাপাইতে পারবে, ও এমন লেভেলে চাপায় যে এসেটটাও 3D তে পাঠাই দিতে পারে। তাহলে আমাদের এবার 3D আলটিমেটলি কি হয়ে যাবে? 3d6 হবে নাকি 3d8 হয়ে যাবে বলতো? স্ট্রং লিগ্যান্ড সিও যুক্ত হওয়ার পর, স্ট্রং লিগ্যান্ড সিও যুক্ত হওয়ার পর Fe26, তাহলে হচ্ছে তোমার আর্গন আর্গনের বক্সে থাকে, দেন 3d6 থেকে এবার হয়ে যাবে 3d8, আর 4s0 হয়ে যাবে, 4p0 হয়ে যাবে, 4d0 হয়ে যাবে, 4s0 হয়ে যাবে, 4p0 হয়ে যাবে, 4d0 হয়ে যাবে। 3d8 মানে বক্স হবে এবার 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। 8 মানে 1 2 3 4
1 2 3 4, কারণ এত চাপাইছে, তাহলে একটা বক্স। এস এর ক্ষেত্রে একটা বক্স ফাঁকা, পি এর ক্ষেত্রে হচ্ছে 3টা বক্স ফাঁকা, ডি এর ক্ষেত্রে আবার কয়টা বক্স ফাঁকা? 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এবার আমি যদি দেখি, এবার আমার সিও ছিল 5টা, তার মানে আমার এবার 5টা সিও কে জায়গা দিতে হবে। তাহলে আমি দেখি, এই জায়গায় একটা সিও থাকবে, যে জায়গায় দিলাম, সিও থাকবে যে জায়গায় দিলাম, সিও থাকলে দিলাম, সিও থাকবে দিলাম, সিও থাকবে, সিও থাকবে দিলাম। আচ্ছা, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে আমার এটা হচ্ছে এ ডি এস পি 3। তাহলে আমার সংকরায়ন কি হবে? সংকরায়ন হবে, আমি একটু ফাস্ট পড়াচ্ছি, কারো প্রবলেম হচ্ছে? এই আকার বলো না। তাহলে, আকার কি হবে? মাইট দিব আকার বলতে না পারলে। আন্দাজে বলে দে, ত্রিভুজাকার পিরামিড। ত্রিভুজাকার ডি পিরামিড। ত্রিভুজাকার দুই পিরামিড। হ্যাঁ, ত্রিকোণাকার দ্বি পিরামিড বা ত্রিভুজাকার দ্বি পিরামিড। গুড, ত্রিকোণাকার দ্বি পিরামিড, ত্রিকোণাকার দ্বি পিরামিড বা ত্রিভুজাকার দ্বি পিরামিড। ওকে, ডান। তাহলে আমরা যদি এবার শেপটা আঁকতে চাই, এবার কিন্তু ফেরাম 2+ না, এবার থাকবে ফেরাম। ফেরামের চারপাশে সিও আসবে, তার মানে এখানে একটা সিও আসলো, দ্বি পিরামিড, তার মানে 2টা পিরামিড হবে। এই জায়গায় একটা সিও আসলো, এই যে একটা সিও আসলো, এই যে একটা সিও আসলো, এই যে একটা সিও আসলো। শুদ্ধ ক্লাস করতেছো না হ্যাঁ, শাহিক? শাহিক হ্যাঁ, নাই আছে? করতেছি। আচ্ছা, এই যে বুঝতে পারছো শেপটা? 2টা পিরামিড হবে আর মাঝখানে হচ্ছে ত্রিভুজের মতো একটা আকার হবে। এবং এইটার ম্যাগনেটিজম ধর্ম কি? ডায়া। ম্যাগনেটিজম ধর্ম হচ্ছে, ব্যাকে যাব, যায় দেখবো 4টা জোড়া পাইছি, কোনো বিজোড় পাই নাই, তাহলে এটা কোনো ম্যাগনেটিজম ধর্ম নাই, মানে ম্যাগনেট ক্রিয়া করতে পারবে না। তার মানে এটা হচ্ছে ডায়া ম্যাগনেটিক, কারণ এফি এ কোনো বিজোড় ইলেকট্রন বিদ্যমান নেই। বুঝতে পারছো? ডান ডান। কয়টা করাইলাম আমরা? 3টা। ভাই এখানে যদি সিও এর জায়গায় কোনো একটা উইক লিগ্যান্ড থাকতো যেটা চার্জ 0, সেক্ষেত্রে কি হইতো? সেক্ষেত্রে ওই চাপাইতে পারতো না, তখন তুমি কি করতা? ওই পি থেকে স্টার্ট করতা। তখন তো ভাইয়া সংক্রানে এসি আসতো না। সংগ্রহে এসে আসতো না, হ্যাঁ, কিন্তু এটা হয় না, নর্মালি কম্পাউন্ডই হয় না। মানে পিডি সামথিং, পি ধরো P3D3 এরকম কোনো সংকটন হয় না আসলে, বুঝছো?
এখানে কি এটাই স্পেশাল যে লাইক কার্বন মনোক্সাইড এতই শক্তিশালী যে ও এসপিএস 4s থেকে এটা তো স্পেশাল বলি নাই, আমি বলছি কার্বন মনোক্সাইড এত শক্তিশালী যারা চাপাইতে পারবে, ও এমন শক্তিশালী যে এসেটটারেও তোমার এই জায়গায় নিয়ে যেতে পারে যাতে ফাঁকা করার জন্য। এটা কোনো স্পেশাল জিনিস বলি নাই। ভাই এনার্জিটা পায় কেমনে? কি যে একটা ইলেকট্রন যে একটা সেল থেকে আরেকটা সেলে পাঠাই দিতেছে, ও মানে যে কোনো ইয়ার ক্ষেত্রে এই যে স্ট্রং লিগ্যান্ড গুলো। লিগ্যান্ড এসে ওকে ইলেকট্রন দিতে চায়, বাট এরকম হয় না যে ওর ইলেকট্রন গুলা তোমার মানে এমনিতে প্রত্যেকটা ইয়াতে 2টা করে ইলেকট্রন থাকা উচিত, মানে এনার্জি লেভেলেও 2টা করে ইলেকট্রন থাকা উচিত। তো যখন লিগ্যান্ড এসে ইলেকট্রন দিতে চায়, যখন ও লিগ্যান্ড কি করতো, লিগ্যান্ড জোড়া জোড়া ইলেকট্রন দেয়। তো লিগ্যান্ড আসলে তোমার ওই সিঙ্গেল তো দিতে পারে না, তখন লিগ্যান্ডের যে ইলেকট্রন দেওয়ার ক্ষমতা সেটা ওদের ওই ইয়া থেকে বেশি থাকে, তখন তারা কি করে আস্তে আস্তে চাপানো শুরু করে। অর্থাৎ এইটাকে ও তার বামে পুশ করতে থাকে যাতে ওর জায়গাটা ফ্রি হয়। ও যদি পারতো এটারে 3টা বানাই দিতে পারতো, বাট ওই ক্ষেত্রে অতটা শক্তি থাকে না যে 3টা বানাই দিবে, কারণ এটা তো আসলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। এর জন্য ও ডাবল ডাবল কইরা ফাঁকা বক্স তৈরি করে ইয়াতে দিয়ে দেয়। এটার যে এক্সাক্ট ব্যাখ্যাটা যে কেন আসলে ওইটা করে, এইটার ব্যাখ্যাটা আসলে আমাদের কোথাও দেওয়া নাই যে আসলে এক্স্যাক্টলি কেন কারণে করে। আচ্ছা ভাই, আগাবো। সমকরণের আমাদের যে মেন কনসেপ্ট সেটা আসছে হচ্ছে গিয়ে তোমাদের বলছিলাম মলিকুলার অরবিটাল থিওরি থেকে, এমওটি থেকে। তো এমওটি অনেক বড় একটা টপিক, আমাদের এই ভার্সিটির ফার্স্ট ইয়ারের কোর্সে ছিল। তো এমওটির মধ্যে না এগুলা প্রত্যেকটা শক্তির ব্যান্ডের মান আছে, যে অ্যাকচুয়ালি কত ব্যান্ডের মান হইলে সংকরায়ন পসিবল হয়, অ্যাকচুয়ালি কত ব্যান্ড গ্যাপ না থাকলে ওইটা আর পসিবল হয় না, ওই জিনিসটা ব্রেক হয়। তো এই সবগুলা কনসেপ্ট আসলে এমওটি থেকে আসে। তোমাদের যদি এমওটি নিয়ে জানতে ইচ্ছা করে ইউটিউবে সার্চ দিও, দেখবা যে তোমাদের বিভিন্ন মানে প্রফেসরের লেকচার আছে এমওটি নিয়ে, তখন আসলে এই জিনিসগুলো আরেকটু বেশি ডিপলি বুঝতে পারবে। বুঝছো? আগাবো। তিনটা করা শেষ। আচ্ছা, এখানে আমি 3টা দিলাম, আমি জাস্ট প্রথমটা করাই দিব, বাকিগুলা নিজেরা করবা। ওকে? আসো এটা করি। দেখো আমাদের আগে ইয়া চিহ্নিত করি, এই জায়গায় তোমার কেন্দ্রীয় মৌলকে, এই অ্যান্সার দাও। নিকেল। নিকেল। আর লিগ্যান্ড কে ভাইয়া? সিএল মাইনাস। সিএল মাইনাস। সিএল না কিন্তু, সিএল মাইনাস। ওকে? সিএল মাইনাস লিগ্যান্ড। স্ট্রং না উইক লিগ্যান্ড? উইক লিগ্যান্ড। আচ্ছা, তাহলে আমার চার্জ যদি বের করতে চাই পুরাটা -2, সিএল মাইনাস মানে এই জায়গায় আছে -4, তার মানে পুরাটা -4, তার মানে আমার এখানে কত হওয়া লাগছে, নিকেলের 2+ হওয়া লাগছে। তার মানে আমার কত ইয়া করা লাগবে, নিকেল 2+ এটা করা লাগবে। আসো নিকেল 2+ এটা করি। আর্গনের বক্স সাথে হচ্ছে তোমার 3d8 4s0 4s0 4p0। আসো আমরা এটা বক্সে করে ফেলি। 1 2 3 4 5 6 7 8 আর 4s0 মানে একটা বক্স ফাঁকা, 4p0 মানে 3টা বক্স ফাঁকা। তোমরা যেহেতু cl4 তাই আমি আর আঁকলাম না। এবার তোমার উইক লিগ্যান্ড cl যুক্ত হওয়ার পর, উইক লিগ্যান্ড cl যুক্ত হওয়ার পর, তাহলে উইক লিগ্যান্ড যদি সিএল যুক্ত হওয়ার পরে নিকেল 2+ এরটা দেখি 28, তাহলে হচ্ছে আর্গন সেটা হচ্ছে 3d8 এ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 4s0 গেল, 4p0 গেল। এবং সিএল কি করবে, ফাঁকা জায়গায় এসে তোমার ও ইলেকট্রন জোড়া দিবে।
তাহলে Cl এখানে একটা ইলেকট্রন জোড়া দিল, Cl এখানে একটা ইলেকট্রন জোড়া দিল, Cl এখানে একটা ইলেকট্রন জোড়া দিল, Cl এখানে একটা ইলেকট্রন জোড়া দিল। তাহলে এই সংকরায়নটা কি হবে? এই সংকরায়নটা হবে sp3। তাহলে সংকরায়নটা যদি sp3 হয় তাহলে সংকরায়ন হচ্ছে sp3। আর ওর আকার কি? ওর আকার হচ্ছে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। তাহলে আমি যদি এটা আঁকতে চাই তাহলে নিকেল 2 প্লাসে Cl মাইনাস একটা দিচ্ছে, এবং এখানে একটা Cl মাইনাস, এখানে একটা Cl মাইনাস, এখানে একটা Cl মাইনাস, এই জায়গায় একটা দিচ্ছে, এই যে একটা দিচ্ছে, এই যে একটা দিচ্ছে। এটা যদি তুমি আঁকতে চাও তাহলে হচ্ছে কাইন্ড অফ এটা এরকম হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার চতুস্তলকীয়, এই যে এরকম একটা শেপ হবে। আর ম্যাগনেটিজম ধর্ম যদি তুমি দেখো ভাইয়া, ম্যাগনেটিজম প্রপার্টি দেখতে চাইলে তোমার এই জায়গায় বিজোড় ইলেকট্রন আছে, তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে প্যারাম্যাগনেটিক। ক্লিয়ার? এবার ব্যতিক্রমে যাবো আস্তে আস্তে। কে কে আসে নাই আজকে? সাহিক আসছে, অনিরুদ্ধ আসছে, অর্ক আসছে, মাহিবুর আসছে, শুদ্ধ আসছে, রাহুল আসছে। 6 জন আসছে, 3 জন আসে নাই। পাঠান, জারিফ আসে মুনতাসির। নাই, মুত্তাকি আসে নাই, হামিদ মুনতাসির। আর হচ্ছে মুনতাসির আসে নাই। হামিদ ভাই। হ্যাঁ, ফাহমিদ আসে নাই। আর ইয়া তো আপাতত করবে না বলছে, ওর এই যে বুঝাইতে গেছে, নাম কি জানি? ওই যে ভাই দেখা যায় না যে আরে বুঝছি, বাট নাম কি? আনহার মেবি। আনহার। আর হচ্ছে হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে আরো কিছু মানুষ আসতে পারে, কারণ আমারও কিছু বলছিল যে ভাইয়া সেকেন্ড ক্লাস শুরু হইলে জানাইতে। আচ্ছা ভাই, বন্ধন কোণ যেটা ওইটা কি পড়াবেন না সংকলনে? বন্ধন কোণের ওই যে, ও আচ্ছা আচ্ছা, ওই যে বন্ধন কোণের পার্টটা, হ্যাঁ ওটা পড়াবো বলছিলাম তো, কিন্তু ওই যে তোমাদের এক্সাম শুরু হয়ে গেল, ওইটার একটা ক্লাস নেওয়া লাগবে। বন্ধন কোণ কেন ব্যতিক্রম, 2.5 ডিগ্রি কমে কেন? ভাই ওটা তো আমাদের এক্সামে আসছিল। আসছিল? হ্যাঁ ভাই। ওইটা তো ওই যে কোনটা আসছিলাম বলছিলাম না, CH4 এরটাই আসবে, ওইটাই আসছে না? হ্যাঁ ভাই, CH4 আর ওই যে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার ক্ষেত্রে 2.5 ডিগ্রি কমে, ওই যে লোন পেয়ার বন্ড পেয়ার, এটা দেখাই দিছো না? বেসপার থিওরি না এটা? ভ্যাসপার থিওরি। বিকর্ষণ বল। LP is greater than LPBP is greater than BPBP। হ্যাঁ ওগুলাই। শুনো, আমি তোমাদের এই চ্যাপ্টার 4টা পড়াই নেই ফ্রেশ ভাবে, দেন আমি চ্যাপ্টার 3 তে ব্যাক করার পরে ভ্যাসপার থিওরি, ফাজানের থিওরি সব পড়াই দিব। ভাই চ্যাপ্টারটি শেষই বলি। হ্যাঁ, চ্যাপ্টারটি শেষই বলি না? চ্যাপ্টার 3 শেষে পড়ি। হ্যাঁ এটাই বললাম, মানে আপাতত তো ফার্স্ট ইয়ারের পড়া শেষ। তো আমরা যখন ব্যাকে আসবো, আমি তোমাদের চ্যাপ্টার 3টা একদম ভালো করে রিভিশন দিব। আমরা আপাতত চ্যাপ্টার 4 অর্গানিক এগুলো শেষ করে নিই। আপাতত তো আর কোথাও লাগবে না এই ভ্যাসপার থিওরি এই সেকেন্ড ইয়ারে। টেস্ট পরীক্ষার আগে আর লাগতেছে না। হ্যাঁ এইটাই, আমি শেষ করে নিই আগে সেকেন্ড পেপারটা। আমি তোমাদের চ্যাপ্টার 3 পড়াবো। চ্যাপ্টার 3 তোমরা একটু অগুছালো ভাবে পড়ছো। আগে আসো। এবার একটা কথা হচ্ছে ভাইয়া, প্রথম কথা, ব্যতিক্রম আসলে কি করব? কথা হচ্ছে ব্যতিক্রম আসলে তুমিও কিছু করবা না, কেউই কিছু করবে না, কারণ ব্যতিক্রম কেউই জানে না। তাহলে ব্যতিক্রম আসলো কই থেকে? এই যে একটা পরীক্ষায় দেয় বুয়েট, তারপরে ওইটা সব বইয়ে তুলে সব ভাইয়ারা পড়ায়। তো আলটিমেটলি তোমারটার মধ্যে যদি এমন হয় যে বুয়েট আসলে একটা ব্যতিক্রম দিয়ে দিছে যেটা তুমি আগে জানো না, তুমি 100% গ্যারান্টি থাকো যে পুরা ক্লাসের কেউই জানে না, তার মানে ওইটা কেউই পারে না আসলে। আর এমন জিনিস যদি দেয় যে ব্যতিক্রমটা তুমি পড়ে গেছো, তাহলে তোমার কপাল ভালো, তুমি জেনে গেছো। যেমন এই যে এই জিনিসটা CuNH3 হোল 4 SO4, এই জিনিসটা যখন বুয়েট দিছে তখন এইটার আগে কেউ কোনোদিন এটা ব্যতিক্রম হিসেবে পড়ায় নাই। তুমি যদি বলো বইয়ে ছিল কিনা, বইয়ে ছিল না, বুয়েটের কোশ্চেনটা আসার পরে বইয়ে আসছে।
তাহলে আমরা ভাইয়া এখন এটা পড়া লাভ কি? আর কি বুয়েট দিবি? উত্তর হচ্ছে না, বুয়েট এটা আর রিপিট করবে না। তাহলে এখন পড়া লাভ কি ভাইয়া? এটা কে রিপিট করবে? এটা সিকিউরিট রিপিট করবে। এটা কে রিপিট করবে? এটা আইওটি রিপিট করবে। এটা কে রিপিট করবে? এটা ডিইউ রিপিট করবে। মানে বুঝছো, বুয়েটের একটা কোশ্চেন আসছে যেটা এখন সবাই পড়ে যায় ব্যতিক্রম হিসেবে, বুয়েট আর কোনোদিন রিপিট করবে না, ঠিক আছে, বাট বাকি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো কিন্তু রিপিট করবে। তো আমরা এটার কনসেপ্ট বুঝি, কি ব্যতিক্রম আগে বুঝি, আমি পুরো জিনিসটা আগে পড়াই। ধরো আমাদের এটা বুঝতেই পারতাছি, প্রথম কাজ হচ্ছে আমার কেন্দ্রীয় মৌল চিহ্নিত করা। এখানে কেন্দ্রীয় মৌল কে ভাইয়া? কেন্দ্রীয় মৌল হচ্ছে কপার। আমাদের জায়গায় লিগ্যান্ড কে ভাইয়া? লিগ্যান্ড হচ্ছে ভাই NH3। NH3 উইকনেস স্ট্রং ভাইয়া? স্ট্রং। আচ্ছা, তাহলে আমি বের করি, দেখো SO4 মানে হচ্ছে এটা 2-, তার মানে আমার এই পুরা জিনিসটার মধ্যে অ্যাকচুয়ালি কতটুকু কি আছে? এই পুরা জিনিসটার চার্জ আসলে কত? পুরা জিনিসটার চার্জ হচ্ছে 2+। পুরা জিনিসটার চার্জ হচ্ছে 2+, কারণ এটা হচ্ছে 2-। পুরা জিনিসের চার্জ যদি 2+ হয়, NH3 নিজের চার্জ হচ্ছে 0। তার মানে কপারের চার্জ কত ভাইয়া? কপারের চার্জ হচ্ছে 2+। আসো, কপারের চার্জ যদি 2+ হয় তাহলে এটা হচ্ছে আর্গন। আর্গন দিয়ে লিখলাম। দেন হচ্ছে 3D9, আচ্ছা, আর হচ্ছে 4s0, 4p0, 4d0। 3d9 মানে আমরা আসো বক্স মেথডে করে ফেলি, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9। 4s0 মানে হচ্ছে এইটা, 4p0 মানে হচ্ছে এইটা, 4d0 মানে হচ্ছে 1 2 3 4 5 গেল। এবার আমরা কি জানি? NH3 হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, তার মানে চাপাইতে পারবে। কিন্তু কথা হচ্ছে ভাই চাপাইয়া লাভ কি? চাপানোর তো কিছু নাই জায়গায়। তারপর আমরা লিখি স্ট্রং লিগ্যান্ড NH3 যুক্ত করার পর, স্ট্রং লিগ্যান্ড NH3 যুক্ত করার পর Cu2+, এটা গেল। এটা আর্গনের মতো আর্গন থাকলো, 3d9 থাকলো। বক্স মেথড যদি করি তাহলে আসবে তোমার হলো 1 2 3 4 5 6 7 8 9। 4s0 থাকলো, 4p0 থাকলো, 4d0 থাকলো। আমার এবার মোট মিলে আছে অ্যামোনিয়া 4টা, তার মানে একটা NH3 এখানে আসবে, একটা NH3 এখানে আসবে, একটা NH3 এখানে আসবে, একটা NH3 এখানে আসবে। তার মানে সংকরায়ন হবে হচ্ছে sp3। সংকরায়ন। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? আচ্ছা ভাই, এখানে ব্যতিক্রমের কি হইলো? এখানে তো আগের সব নিয়মে মেনে চলেছে। কিন্তু এটা তো ভুল। কি বলবো? আমি তো ভুলটাই লিখছি এতক্ষণ। দেখো লজিক্যালি এটা কারেক্ট, বুঝতে পারছো? আমি তো ভুলটাই লিখছি এতক্ষণ, কিন্তু এটা হয় না। এখন ধরো ফার্স্ট বার যখন বুয়েটে আসছিল 80% মানুষ এটাই দিয়ে আসছে, 90% মানুষই, কেউ ধরো যদি আগে জেনে থাকে সে হয়তো দিয়ে আসছে। বাট এক্ষেত্রে হয় কি জানো ভাইয়া? এটা সংকরায়নে কি হয়, এটার সংকরায়নটা একটু ভিন্ন হয়। sp2d না? হ্যাঁ, sp2d। এটা সংকরায়ন হয় হচ্ছে sp2d। তার মানে এবার এটা সংকরায়ন কি হয়? Cu2+, আর্গন, দেন 3d9। 3d9 থেকে এই যে দেখো বক্স কি 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8, এই যে একটা ইলেকট্রন, আর হচ্ছে 4s0, আর হচ্ছে তোমার 4p0, আর হচ্ছে 4d0। এই একটা ইলেকট্রন এখানে সব সময় থাকে না, অর্থাৎ এখানে এই ইলেকট্রনটা এরকম ভাবে থাকে না, ও ক্রমাগত শক্তির পরিবর্তন করে, ঠিক আছে? শক্তির পরিবর্তন করে, এবং ও কি হয়, এইখান থেকে তোমার এই 4p এর এই বক্সটায় লাফালাফি করে, এবং পর মুহূর্তে আবার এই বক্সটায় লাফালাফি করে। পুরাপুরি যদি চলে যাইতো তাহলে আমরা এখান থেকে শুরু করতাম, অর্থাৎ ডি থেকে শুরু করতাম, বাট পুরাপুরি চলে যায় না। ও এটা আনস্টেবল অবস্থায় থাকে, কখনো এই জায়গায় থাকে, কখনো এই জায়গায় থাকে, ঠিক আছে? তার জন্য এটা সংকরায়ন হয় ভাইয়া, এই বক্সটায় একটা ইয়া চলে আসে, NH3 এই জায়গায় একটা লিগ্যান্ড দিতে পারে, এই জায়গায় একটা দিতে পারে, এই জায়গায় একটা দিতে পারে, এবং হচ্ছে এই জায়গায় একটা দিতে পারে। তার জন্য এটা হয় কি, এটা সংকরায়ন হয় ভাইয়া, সংকরায়ন হয় হচ্ছে sp2d। তার মানে এটা সংকরায়ন হয় ভাইয়া
sp2d, কারণ ইলেকট্রন স্টেবল আকারে থাকে না। এখন এই লজিকটা কি, কেন স্টেবল আকারে থাকে না? যদি ইলেকট্রনটা এখানে থাকতো তাহলে কপার 3+ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, বাট কপার 3+ যেহেতু হয় না, তার মানে তোমার এটা আলটিমেটলি এখানে থাকে না। তাহলে এটার অ্যাকচুয়াল ইয়া কি হবে, sp2d। আর আকার কি হবে ভাইয়া? আকার হবে কি, এটার আকারও একটু হালকা চেঞ্জ হয়, এটার আকার হয় সমতলীয় বর্গাকার, চতুস্তলকীয় না, এটার আকার হয় সমতলীয় বর্গাকার। তার মানে এটা বর্গাকার একটা আকার ধারণ করে। Cu2+, এই পাশে একটা NH3, এই পাশে একটা NH3, এই পাশে একটা NH3 এবং এই পাশে একটা NH3। তার মানে এরা হচ্ছে সমতলীয় বর্গাকার আকার ধারণ করে। ভাইয়া হ্যাঁ, এটা কি কপারের কারণে হয়? শুধু কপারের কারণে হয়। কপারের এইখানে কপার না হয়ে যদি অন্য কেউ হইতো তাহলে এই জিনিসটা হইতো না। কপারের ব্যতিক্রম হয় কারণ কপার 3+ হওয়ার সম্ভাবনা আছে। যদি এই ইলেকট্রনটা এখানেই অবস্থান করতো তাহলে কিছুক্ষণ পরে কপার 3+ হয়ে যাইতেও পারতো। ইলেকট্রনটা এই জায়গায় অবস্থান করে না দেখে কপার 3+ হইতে পারে না। এখন ভাই কপারের সাথে যদি আমি অন্য কোনো স্ট্রং লিগ্যান্ড দিই তাহলে সেম কেস হবে? না, হবে না, কারণ এটা ব্যতিক্রম। আমি বললাম তো এইটাই ব্যতিক্রম। মানে আমরা বাকি সব নর্মাল নিয়মে করব, আমি তোমাদের একটা ব্যতিক্রম শিখাইলাম, আরেকটা ব্যতিক্রম শিখাবো। মানে এইটা আসার পরে আমরা লজিক দিছি, এর আগে কিন্তু আমরা এটা লজিক জানতাম না, মানে কেউই জানতো না বেসিক্যালি। কপার 3+ এর ব্যাপারটা বুঝিনি, 3+ কিভাবে হবে? বললাম ওই ডি এর লাস্টের ইলেকট্রনটা যদি ওইখানেই থাকে তাহলে একটা বিজোড় ইলেকট্রন আছে না, কপার এটা ছেড়ে দিতে চাবে, ছেড়ে দিলে কপার কি হয়ে যাবে? কপার 3+ হয়ে যাবে না। অ্যাকচুয়ালি এই সংকরায়নে কপার কি আকারে আছে? কপার 2+ আকারে আছে। কিন্তু ওই লাস্টের শেলে একটা ইলেকট্রনের ওই পরিমাণ শক্তি হয়ে যায় যে ও এখান থেকে মানে কপার ওইটা ছেড়ে দিতে চায়, তো এর জন্য ওই জায়গায় থাকে না। ওই শক্তির তারতম্যের কারণে ও আরেকটা জায়গায় লাফালাফি করে। যদি ওই জায়গায় স্থির হয়ে যায়, অর্থাৎ লাফালাফি না করে, তাহলে একটু পরে কপার 2+ থেকে কপার 3+ হয়ে যেত, যেটা অ্যাকচুয়ালি আমাদের সংকরায়নের ক্ষেত্রে কারেক্ট হইতো না। তোমাদের লজিক যদি কখনো জানতে চায় লিখবা, কপারের 3d এর একটি ইলেকট্রন 4p এর একটি বক্সে তোমার ক্রমাগত শক্তির তারতম্যের কারণে ক্রমাগত তারা তাদের অবস্থান পরিবর্তন করে। কারণ কপারের ওই ইলেকট্রনটি যদি ডি এর বক্সে থাকে তাহলে কপার 3+ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য কপার ওই ডি এর ওই ইলেকট্রনটি ক্রমাগত 4p এর বক্সের সাথে শক্তির তারতম্যের কারণে তোমার ক্রমাগত অবস্থান পরিবর্তন করে। এই কারণে sp2d এই সংকরায়নটা হয়। বুঝতে পারছো? এবং এই কনসেপ্টটা সর্বপ্রথম যে বিজ্ঞানী ব্যাখ্যা দেয় তার নাম হচ্ছে উইলিয়াম হিগজিন। সে এই সংকরায়নের ব্যাখ্যাটা দেয়। কেউ যদি মেডিকেলের প্রিপারেশন নাও তাহলে আসতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? এটার ম্যাগনেটিজম ধর্ম কি? ম্যাগনেটিজম প্রপার্টি কি? প্যারা। আচ্ছা, এবার কথা হচ্ছে ভাইয়া ব্যতিক্রম কি আর আছে? উত্তর হচ্ছে আমাদের এই পর্যন্ত আর কোনো ব্যতিক্রম নাই। তুমি যত কোশ্চেন ব্যাংক খুঁজো না কেন, যত বই খুঁজো না কেন, বই আমি বলি তোমাদের কলেজে আসলে এই ফার্স্টের একটা দুইটা থেকে আসবে, অ্যাডমিশনে আসলে নিচের গুলা থেকে আসতে পারে। ব্যতিক্রম এই পর্যন্ত আর পাওয়া যায় নাই। কিন্তু রিসেন্টলি আইআইটিতে আরেকটা প্রবলেম দিছিল, যেই প্রবলেমটার মধ্যে পরবর্তীতে ব্যতিক্রম আকারে এটা মানে এটা ব্যতিক্রম এটা ধারণা করা হয়েছে। তো ওই আইআইটির ওইটা আমি একটু করাই দিই, কারণ যদি বুয়েট আবার ব্যতিক্রম করতে চায় এই যৌগটা হুবহু তুলে দিতে পারে। ওকে, দেখো সিও সিও না সরি এই যে এটার মধ্যে কি ব্যতিক্রম ভাইয়া? H2O আগে বলো, এটার ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল কি? কে মৌ কি? সিও। আর এটার ক্ষেত্রে তোমার লিগ্যান্ড কি? H2O। লিগ্যান্ড H2O কি উইক না? উইক না? হ্যাঁ।
কিন্তু কোবাল্টের সাথে যখন H2O থাকে তখন এটা স্ট্রং হিসেবে কাজ করে। এই একটা যৌগে H2O স্ট্রং হিসেবে কাজ করে, এটাই হচ্ছে এখানে এর ব্যতিক্রম। তার মানে আসলে চার্জ বের করি, H2O টা 0, তার মানে কোবাল্ট এখানে 3+। কোবাল্ট যদি 3+ হয় তাহলে কোবাল্ট 3+ মানে আসলে 27-এর থেকে আরো 3টা চলে গেছে, তার মানে হচ্ছে আর্গন, আর্গনের পরে হচ্ছে 3d6 4s 0 4p 0। বক্স মেথড যদি করতে চাই আমরা 1 2 3 4 5 6, এটার বক্স মেথড, পি এর বক্স মেথড গেল। ওকে, আমরা ডি এর ফাঁকা বক্সটা দেখাই দিই। ডিও হচ্ছে 5টা বক্স গেল, ডি এর 5টা বক্সও গেল। ওকে, তাহলে আমরা H2O যুক্ত করার পর H2O যুক্ত করার পর H2O যুক্ত করার পর CO3+ আর্গন 3d6, তবে এবার চাপাইতে পারবে যেহেতু H2O স্ট্রং, কারণ আমি কি বলছি কোবাল্টের সাথে H2O থাকলে এটা স্ট্রং হিসেবে কাজ করবে, তাইলে এবার চাপাইতে পারবে। তাহলে এই বক্সটা ফাঁকা হয়ে গেল, 4s0 দেন হচ্ছে 4p0 4s0 4p0। এটা কি এবার always আছে নাকি এই যোগের ক্ষেত্রে? কোবাল্টের সাথে H2O থাকলেই সবসময় স্ট্রং হিসেবে কাজ করবে অলওয়েজ। এই কোবাল্টের সাথে H2O দিয়ে তো একটাই যৌগ পসিবল, তো অলওয়েজ এর প্রশ্ন আসে কই থেকে? মানে একটাই করে? হ্যাঁ, তো এই কোবাল্টের সাথে H2O থাকলেই তুমি এই ব্যতিক্রম এটা ইউজ করবা। এই এটার দাঁড়াও, ব্যতিক্রম হ্যাঁ মানে এটার মেইন ব্যতিক্রম এইটাই যে কোবাল্টের সাথে থাকার কারণে স্ট্রং আচরণ হ্যাঁ, করবে। কোবাল্টের সাথে থাকার কারণে H2O স্ট্রং হিসেবে কাজ করবে, কারণ কোবাল্টেরও এই সিঙ্গেল ইলেকট্রন থাকলে কোবাল্ট আরো একটা ছাইরা দিতে চায়, তার জন্য H2O এর সাথে অ্যাড হইলে ওরা ওইটাকে চাপায় যাতে আর ছাড়তে না পারে, কারণ ছাড়লে কোবাল্ট 3+ থেকে তো আলটিমেটলি 4+ হওয়া পসিবল না। এগুলার ব্যাখ্যা আসলে লজিক্যাল দেওয়া হয় না কেন, কারণ আমাদের তো এগুলার থিম পড়ানো হয়নি, আমাদের তো এগুলা জাস্ট তোমাদের এক একটা সলভ করানো হচ্ছে। বাট তুমি দেখো আমরা কিন্তু এগুলা একদম লজিক্যাল কোনো কিছু শিখতেছি না। যেমন এইটাও আমি তোমাকে করাচ্ছি, এটা কোনো জায়গায় কেউ করাবে না বা বইয়েও পাবা না, কোনো কোশ্চেন ব্যাংকেও পাবা না। এটাও বললাম না আইআইটি তে আসছিল তো ওদের এটা এইভাবে সলভ করে দিছে, তো আমি ওইখান থেকেই তোমাদের করাচ্ছি। এটা যে আমি এটার ভিতরের ডিটেলস জানি এটাও না, যে আমি এটা একদম ডিটেলসে জানি যে আসলে ক্যান কি হচ্ছে, বাট এটা আমাদের আসতে পারে, আমরা এটা করতেছি কারণ এই টপিকসটা এরকমই আসলে। তাহলে এটা কি হবে D2sp3। তোমাদের কোনো পরীক্ষায় যদি এটা আসে অবশ্যই ব্যতিক্রম ইউজ করে করবা। CO3+, এটা হচ্ছে H2O মানে ভাই H2O এখন থেকে কি মানে হ্যাঁ ভাই এখন থেকে কি কোবাল্টের সাথে H2O থাকলেই ধরে নিব যে এটা স্ট্রং? হ্যাঁ, কোবাল্টের সাথে H2O থাকলেই ধরে নিবা যে H2O এখানে স্ট্রং হিসেবে কাজ করতেছে। স্ট্রং হিসেবে কাজ করা মানে ওইখানে ও চাপাইতে পারতেছে, কারণ কোবাল্টকে ওরা ম্যাগনেটিজম ধর্ম বাদ দিয়ে দিতেছে, তার মানে এক্ষেত্রে কোবাল্ট কি হয়ে যাবে, ডায়াম্যাগনেটিক। আমি যেই কয়টা করাইলাম এর বাইরে একটাও আসবে না কোনো জায়গায় ইনশাল্লাহ, যদি না ব্যতিক্রম দেয়, যে ব্যতিক্রম হয়তো কেউই পারবে না। বাট তোমাদের যে কোনো, বিশেষ করে বুয়েটেরটা বলতে পারতেছি না, সিকে রুয়েট, আইউটি আর হচ্ছে তোমার ডিইউ, এইগুলার বাইরে কিচ্ছু আসবে না। আর বুয়েটে নরমালি, এবং তোমরা যখন অ্যাডমিশনে যাবা উদ্ভাসে এর বাইরে কিচ্ছু আসবে না। বুয়েটে নরমালি এমন হইতেই পারে তোমাদের বেলা একটা দিছে যে এটা আসলে আগে কেউ কখনো করে নাই, তখন নিজেরা নিজেদের বেসিক থেকে করে আসবা। তারপরে যদি বাইরে আসলে ব্যতিক্রম, তার মানে বুঝবা দুনিয়ার সবাই এটা ভুল করে আসছে। বাট কনসেপ্টটা ক্লিয়ার রাখো। আর আমি যে যৌগগুলো করাই দিছি, এই 2টা ব্যতিক্রম করাই দিছি, এই 2টা ব্যতিক্রম আমার নিয়মে করবা যদি কোথাও আসে, ঠিক আছে? শুধু আচ্ছা, শুধু মার্ক ওয়েস্ট করার জন্য এসব কোশ্চেন দেয়, এটা দরকার কি এগুলো দেওয়া? হ্যাঁ, শুধু শুধু মার্ক অ্যাকচুয়ালি কেউ পারবে না এটা, মানে কেউ কেউ আগে না করে থাকলে তো জানবে না, সবাই তো সবার বেসিকটা থেকে করে আসবে না। এমন না যে অক্ষর শুনতে অনেকগুলা পারা দেয়, যায় না। মাঝে মাঝে দিতে পারে। তোমাকে তো বলেও নাই তুমি ফুল অ্যানসার করে আসো। এটাই তুমি, আর সবাই তো ভুল করবে এটা, সে তো সবার থেকে বাদ হিসাবে আসলে। আচ্ছা, সবার ওইটা তোলা হয়েছে? তোমরা জাস্ট রেগুলার যে কোনো সাবজেক্টই বলতেছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, রেগুলার যেখানেই পড়তেছো প্রতিদিনের পড়া প্রতিদিন পড়া
পরীক্ষাগুলো কলেজে ভালো করে দাও, আর কোশ্চেন ব্যাংকটা একটু কিনে নিয়ে মাঝে মাঝে একটু এমসিকিউ গুলো সলভ করো, অ্যাডমিশন টাইমে ইনশাল্লাহ ভালো করবে। আচ্ছা আগাবো? আরো আছে? না আর নাই, তবে একটা ছোট্ট কনসেপ্ট পড়াবো, এমসিকিউ এর একটা কনসেপ্ট পড়াবো পিওরলি অ্যাডমিশনের জন্য, একাডেমিক্সে কোথাও আসবে না, উপরে লিখে দিই অ্যাডমিশন। আচ্ছা এমসিকিউ এর ছোট্ট একটা কনসেপ্ট পড়াবো, সেটা হচ্ছে আমরা ম্যাগনেটিক মোমেন্ট বের করা শিখবো। ম্যাগনেটিক মোমেন্ট তোমাদের মান বের করা আসলে নাই, এটা আসলে তোমাদের অনার্সের একটা পড়া। তবে অনেক আগে ফার্স্ট একবার মানে একটা যৌগ দিয়ে বলছিল বের করো ওর ম্যাগনেটিক মোমেন্ট কত। ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা হচ্ছে মিউ ইজ ইকুয়ালস টু রুট ওভার এন ইন্টু এন প্লাস টু, এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা, এবং ওর একক হচ্ছে বিএম। এন হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, এন কি? এন হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। এটা সর্বপ্রথম সাস্টে দিছিল, এবং এরপরে এইটা আর কোথাও আসে নাই। তো এখন তোমাদের প্রিলি যেহেতু আছে, প্রিলিতে এটা আসার চান্স অনেক বেশি। ওকে, প্রিলিতে যদি কেউ জানতে চায় তাহলে আসার চান্স আছে, ঠিক আছে? তাহলে আমি জাস্ট একটা সলভ করাই দিই, বাকিটা তোমরা নিজেরাই বুঝবা। যদি বলে Fe2+, ধরো যৌগর মধ্যে দিয়ে দিছে, তোমরা বের করতে পারবা না Fe2+ নাকি Fe3+? একটু বের করতে পারবা না? জি ভাই। আচ্ছা আমি ডাইরেক্ট Fe2+ দিয়ে দিলাম। Fe2+ এর ম্যাগনেটিক মোমেন্ট বা মিউ কত, ম্যাগনেটিক মোমেন্ট বের করার জন্য ওর ইলেকট্রন বিন্যাসটা করতে হয়, অর্থাৎ Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করলা, তার মানে হচ্ছে আর্গন, আর্গন হচ্ছে তারপর হচ্ছে 3d6 আর হচ্ছে 4s0। আমার এবার তো আর সংকরায়ন না যে আমি অনেক কিছু লিখবো, আমি জাস্ট এটা লিখলাম। তাহলে 1 2 3 4 5 6, তার মানে ওর ম্যাগনেটিক মোমেন্ট, প্রথম কথা ম্যাগনেটিক মোমেন্ট তারই থাকবে যে প্যারাম্যাগনেটিক, কারণ ডায়াম্যাগনেটিক হলে ম্যাগনেটিক মোমেন্ট 0। তার মানে এটা আমরা বুঝতেই পারতাছি এটা আমাদের প্যারাম্যাগনেটিক। এটা যদি প্যারাম্যাগনেটিক, ম্যাগনেটিক মোমেন্ট রুট ওভার এন ইন্টু এন প্লাস টু, তার মানে কি রুট ওভার এন এর মান কত? 1 2 3 4, তার মানে রুট ওভার 4 ইন্টু 4 প্লাস 2, তার মানে রুট ওভার 4 ইন্টু 6, তার মানে রুট ওভার 24, তার মানে এটা আসবে হচ্ছে 4.89। ওকে, বুঝছো ভাইয়া? একক কি? বিএম। ফুল ফর্ম কি? বিএম এর ফুল ফর্মটা না ভুলে গেছি, একটা বিজ্ঞানীর নাম নাকি। ভাই কি জানি বোর ছিল। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ আমি না ভুলে গেছি, এটা কি যেন একটা ছিল, মনে আসতেছে না। ভাই কি বোর নামে কি একটা ছিল। বোর ম্যাগনেটন মনে হয়। হ্যাঁ 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 বোর ম্যাগনেটম, হ্যাঁ বোর ম্যাগনেটিজম, হ্যাঁ, বোর বোর ম্যাগনেটিজম। গুড। তোমাদের ঈদ কেমন কাটলো? গুগলে দিয়েছিলাম, বলে ব্যাচেলর অফ মেডিকেল। কি? ব্যাচেলর অফ মেডিকেল। বুঝি না। শোনো, আমার গরুর মাংস কই? তোমরা আমারে গরুর মাংস খাওয়াইলা না? ভাই আপনাকে বিএফসি খাওয়ান। আপনি তো মুরগি খাওয়াইলেন না। ভাই ও 3 হ্যাঁ মাস হ্যাঁ ধরে বেশি খেয়ে খাওয়া পাগল ভাই। হয়ে আছেন ভাই। ভাই আমার ভাই মাফ করে দাও, ভুলে ভাই গেছি। এই উইকই খাওয়ান ভাই, এই উইকই খাওয়ান। সবার এক্সাম শেষ। সবার এক্সাম শেষ? ভাই কালকে ফ্রি আছি। ভাই চলেন ভাই। কালকে তো আমার, কালকে থেকে আমার ভার্সিটি। আচ্ছা আমি এই উইকেই খাওয়াবো, যাও ইনশাল্লাহ। না ভাই ডেটটা বলেন ভাই, নাহলে হয় না ভাই। বুধবার বা বৃহস্পতিবার, দাঁড়াও দেখতেছি। একটা ফিক্সড ডেট দেন ভাই। তোমাদের ব্যাচ কবে কবে আমার বলো। ভাই আমার এই উইকে শুধুমাত্র বৃহস্পতিবার আছে। শুধুমাত্র বৃহস্পতিবার? কয়টা থেকে কয়টা বৃহস্পতিবারে? 7:30 থেকে 9টা। আর বুধবারে? নাই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই উইকে অথবা নেক্সট উইকে রবিবারে খাওয়াবো। না ভাই এই বুধবারই ফিক্স করেন ভাই। না না অ্যাকচুয়ালি খাওয়াবো ভাই, এবার অ্যাকচুয়ালি খাওয়াবো, আমি ভুলে গেছিলাম রে, আমি খাওয়াবো। ভাই এই বুধবার খাওয়ান ভাই। বুধবার দেখতে হবে আমার ভার্সিটির টাইমটা, রবিবারে আমার ভার্সিটি আগে শেষ, এটা আমি জানি। তাহলে বৃহস্পতিবার। বৃহস্পতিবার তো তোমাদের ব্যাচ আছে, আমার ভার্সিটি শেষ 6:30, আবার আস্তে আস্তে হয়তো 7:30 বাজবে। আমি খাওয়াবো, যাও। রবিবারেও তো তোমাদের ব্যাচ আছে না? এই রবিবারে ব্যাচ আছে না? হ্যালো
রবিবারের সন্ধ্যায় আমার কোনো ব্যাচ নেই। আছে বাংলা আছে। না না, তোমাদের বৃহস্পতিবার যে ব্যাচ হয়, এটা রবিবারে হয় না? বৃহস্পতি রবি না সেট? না হয় না। তা তোমাদের কি হয় বৃহস্পতিবারে? রাহাত ভাই ক্লাস নেয়। একটা ক্লাস থাকে। ও আচ্ছা আচ্ছা। আর আর রনি ভাই শুক্র শনি নেয়? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, 3 দিন হয়। রাত ভাই কি এখন নিচ্ছে আবার রেগুলার? বিগত 2-2.5 মাস রাত ভাই ক্লাস হয় না। হ্যাঁ, অনলাইনে হচ্ছে রাত ভাইটা? না ভাই, আয় হায়। আচ্ছা ভাই, হ্যাঁ আমি আপনাকে ভাই, আপনি নেক্সট শুক্রবার আইনেন ভাই, আর আমি আপনাকে বৃহস্পতিবার নক দিব নোট টানার জন্য সকালবেলা। ওকে ওকে। ভাই এবার কিন্তু আনিন ভাই, এবার আমিও হ্যাঁ আসবো, হ্যাঁ, আপনার কি হবে ভাই? গতবার আনছিলাম, তুমি ছিলাই না। হ্যাঁ ভাই এবার আসবো ভাই, আপনি আইনেন ভাই খালি। এই আজকে যা পড়াইলাম বুঝছো সবাই? বুঝছো? তাহলে ভাই আপনি কি সংকলন এতটুকু পড়াইছেন, অতটুকু পড়াইলে কি এক্সামে আসবে না? বুঝলাম না কি? মানে আপনার সংকলন থেকে তাহলে এক্সট্রা আর কিছু পড়া লাগবে মানে? জটিলে আমার এই খাতার বাদে আর কিচ্ছু বলা লাগবে না, বুয়েটের পরীক্ষার আগের রাত্রেও খাতাটা পড়া চলে যাবা। না না না, জটিল বাদে লাইক পুরা সংকলনে। শঙ্করায়ন তো বললাম, আমি তো শঙ্করায়ন পড়াই নাই, আমি তো তোমাদের পরীক্ষার জন্য পড়াইছি, বোর্ডের জন্য। বাট শঙ্করায়ন তো বললাম না, আমি অলমোস্ট 50-60টা যৌগ করাবো ইয়া সূত্র দিয়ে, ব্যতিক্রম গুলা করাবো, ওইগুলা তো করাই নেই। বুঝছি বুঝছি, ওগুলো যে লাস্টের দিকে বলছে। হ্যাঁ বললাম না, সূত্র দিয়ে তোমরা বললা যে দরকার নেই আপাতত ভাইয়া শেষ করে দেন, তো ওইটা করাবো আমি আবার রিপিট। আমি আবার ব্যাকে এসে ওই হাফ ইন্টু এক্স প্লাস এম মাইনাস সি প্লাস এ ওই ফর্মুলা দিয়ে 50-60টা যৌগ করাবো। বুঝতে পারছো? আচ্ছা ভাই, দরিদ্র সেন করবো পরে ক্লাস। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ তৈত্র রসায়ন করবো। তৈত্র রসায়ন একদম আগাগোড়া আমি করাই দিব, একদম অ্যাডমিশন স্টাইলে করাই দিব, আর কিচ্ছু পড়া লাগবে না ইনশাল্লাহ। একদম অ্যাডমিশনের কন্টেন্টও পড়াই দিব, 10টা ক্লাসে শেষ করে দিব। ঠিক আছে, তোমরা কেউ আসতে চাইলে বললো যে তৈত্র রসায়ন শুরু হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ